হে বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজ আমরা এই ভিডিওতে এমন একটি প্রাণীর ব্রিডিং সম্পর্কে বলবো যেই প্রাণীটির হার্ট অর্থাৎ হৃদয় তাদের মাথার মধ্যে থাকে। প্রাণীটির নাম আর কিছুই না, এটি একটা শিম্পের ব্রিডিং সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যারা এখনো রাহুলস ওয়ার্ল্ড কে সাবস্ক্রাইব করেননি তারা এখনই যান, নিচে থাকবে লাল বাটন সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজাতে একদম ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চিংড়ি মাছের এই ব্রিডিং এর ভিডিওটি আমি 10টি ভাগে ভাগ করেছি। এক্ষেত্রে আমি 10টি পার্ট ওয়াইজ আমি বলে দেবো কি কি জিনিস আপনাকে করতে হবে, কি কি জিনিস করতে হবে না। তো একটা জিনিস আমি বলে দিই, এক্ষেত্রে শেষে আমি কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস বলে দেবো। সেগুলো হচ্ছে যে আপনার চিংড়ি মাছের ব্রিডিং হওয়ার পর, বাচ্চাগুলো জন্মানোর পর সেই বাচ্চাগুলোকে কি কি খাওয়ালে খুব তাড়াতাড়ি এদের গ্রোথ হবে। ভিডিওটি একদম স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু আপনারই লস। তো চলুন যাওয়া যাক নাম্বার 1। প্রথমে বলবো এদের ট্যাঙ্ক রিকোয়ারমেন্ট। এদের ন্যূনতম 2 ফিটের একটি ট্যাঙ্ক আপনাকে দিতেই হবে এবং ট্যাঙ্কের মধ্যে প্রচুর পরিমাণে গাছ দিতে হবে। ব্যাস, এর থেকে বেশি আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। নেক্সট হচ্ছে কোয়ান্টিটি। কত অ্যামাউন্টে এদের কাছে কতটা অ্যামাউন্ট আপনি চিংড়ি মাছ রাখবেন, কটা রাখবেন চিংড়ি মাছ, সেটা আপনাকে এবার এখানে জেনে নিতে হবে। মোস্টলি আপনার 10 থেকে 20টা যদি চিংড়ি মাছ একটা ট্যাঙ্কের মধ্যে রেখে দেন খুব ভালো হয়। আপনি এর কমে যদি রাখেন না, সেক্ষেত্রে কিন্তু ব্রিডিং এ প্রচুর প্রবলেম আসে। আপনি যদি 10 থেকে 20টা রেখে দেন, সেক্ষেত্রে সুবিধাটা এটাই হয় যে এদের যে ব্রিডিং ফ্রিকোয়েন্সি মোটামুটি 3-4 দিনের ডিফারেন্সে এরা ব্রিড করে, বাচ্চা দেয়। তো সেক্ষেত্রে আজকে ধরুন 2টো ব্রিডিং হলো, তার 3 দিন পর আরো 2টো হলো, তার 3 দিন পর, তো এরকম ভাবে ফ্রিকোয়েন্টলি এদের ব্রিডিংটা হতেই থাকে এবং ট্যাঙ্কের মধ্যে বাচ্চাগুলো যে দিতে থাকে সেই অ্যামাউন্টে কিন্তু মেনটেন থেকে যায়। নেক্সট হচ্ছে এদের ট্যাঙ্কের টেম্পারেচার। ট্যাঙ্কের টেম্পারেচার আপনাকে কত রাখতে হবে সেটা কিন্তু খুবই ভাইটাল। একটা জিনিস এখানে জেনে রাখবেন, অনেকে অনেক রকম ভাবে বলছে যে ট্যাঙ্কের টেম্পারেচার যদি কম করা হয়, ট্যাঙ্কের টেম্পারেচার যদি বেশি করা হয়, কম করলে ভালো ফল হবে, বেশি করলে ভালো ফল হবে। তো আমি বিভিন্ন রকম ভাবে রিসার্চ করে এবং নিজে পার্সোনালি ব্রিডিং করিয়ে দেখলাম যে কিছু প্রিকশন যদি আপনি নিতে চান, নরমাল রুম টেম্পারেচারে কিন্তু ব্রিডিং সবথেকে ভালো হয়। কম বেশি কিচ্ছু করার দরকার নেই। আমাদের ভারত এবং বাংলাদেশে যে সাধারণ রুম টেম্পারেচারটা থাকে, অর্থাৎ গ্রীষ্মকালে যে রুম টেম্পারেচারটা বা বর্ষাকালে যে রুম টেম্পারেচারটা থাকে, সেই রুম টেম্পারেচারে কিন্তু সবথেকে ভালো এদের ব্রিডিংটা করানো যাবে। 27 থেকে 28 ডিগ্রি টেম্পারেচার এদের আদর্শ। আমি বলবো 22 থেকে 24 ডিগ্রি যদি মেনটেন করতে পারেন রুমের মধ্যে রুম টেম্পারেচার, তাহলে কিন্তু এদের ব্রিডিংটা সবথেকে ভালো হয়। এছাড়া এদের ট্যাঙ্কের যে টেম্পারেচারের ফ্ল্যাকচুয়েশন, সেটার জন্য যে যে প্রবলেম বা যে যে ফ্যাক্ট গুলো তৈরি হয় সেগুলো একটু বলা যায়। যদি ট্যাঙ্কের টেম্পারেচার বেশি হয় তাহলে কি হতে পারে? ট্যাঙ্কের টেম্পারেচার যদি বেশি হয়, এদের যে লাইফ স্প্যানটা হয়, এদের যে জীবনের যে দিনগুলো, জীবন কতদিন বেঁচে থাকবে, লাইফ স্প্যান, তাহলে সেটা কিন্তু অনেক কমে যায়। 2 হচ্ছে এদের যে ব্রিডিং হয়, ব্রিডিং এর যে সাইকেল, এটা কিন্তু খুব ফাস্ট হয়ে যায় যদি ট্যাঙ্কের টেম্পারেচারটা বেশি হয়। আর একটা জিনিস হচ্ছে, যদি ট্যাঙ্কের টেম্পারেচারটা বেশি হয়, এরা কিন্তু খুব বেশি খাবার খায়। আর একদিকে যদি ট্যাঙ্কের টেম্পারেচার কম মেনটেন করা হয়, অর্থাৎ 22 ডিগ্রি কম যদি মেনটেন করা হয়, সেক্ষেত্রে কিন্তু এদের লাইফ স্প্যানটা অনেক বেশি হয়, অর্থাৎ অনেক দিন ধরে এরা বাঁচে। আর একটা হচ্ছে এদের যে ব্রিডিং সাইকেলটা হয় না, সেটা অনেক লম্বা হয়। আর 3 হচ্ছে এদের যে খাবার টেন্ডেন্সিটা, সেটাও আস্তে আস্তে কমে যায়, বা এদের খাবার টেন্ডেন্সিটা কমই হয়। নেক্সট হচ্ছে এদের ট্যাঙ্কমেট। 4 ট্যাঙ্কমেট। ট্যাঙ্কমেট সম্পর্কে আমি বলবো, এক্ষেত্রে কিন্তু কোনো রকম মাছ এদের ট্যাঙ্কে এদের ট্যাঙ্কমেট হিসাবে দেবেন না। আপনি যদি এক্ষেত্রে চিংড়ি মাছের 2-1টা স্পিসিস পরপর ইউজ করছেন ঠিক আছে, কিন্তু চিংড়ি মাছের 2 থেকে বেশি, অর্থাৎ একটা ট্যাঙ্কের মধ্যে 2 এর অধিক যদি চিংড়ি স্পিসিস থাকে, তাহলে সেটা কিন্তু খুবই বিপজ্জনক হতে পারে। কারণ দেখা গেছে একটা চিংড়ি মাছের বাচ্চাকে কিন্তু সে খায় না, কিন্তু অন্য একটা চিংড়ি মাছের প্রজাতির অন্য একটা চিংড়ি মাছ বা অন্য একটা শিম কিন্তু সেই বাচ্চাগুলোকে খেয়ে ফেলে। সেক্ষেত্রে 1-2 এর অধিক আপনি যদি চিংড়ি মাছের স্পিসিস না দেন, সেটাই বেটার হবে। নাম্বার 5, আমন লিপ। এক্ষেত্রে আপনাকে আমন লিপ ব্যবহার করতে হবে। খুব শুকনো বা হালকা কাঁচা ব্রাউন কালারের যে আমন লিপ বা কাঠবাদাম গাছের পাতা পাওয়া যায়, সেই পাতাগুলোকে আপনাকে ব্যবহার করতে হবে। তার সুবিধাটা কি? কাঠবাদাম গাছের পাতা যখনই আপনি জলে দেবেন, এগুলো জলে দিলে ট্যানিন রিলিজ করে। সেই ট্যানিন গুলো জলের জন্য, মাছের জন্য ভালো। আর একটা জিনিস হচ্ছে, কাঠবাদাম গাছের পাতাগুলো পচতে থাকলে সেই পাতাগুলো এক ধরনের ফাঙ্গাস বা এক ধরনের ব্যাকটেরিয়া এরকম টাইপের কিছু গ্রোথ করে, যেগুলো কিন্তু চিংড়ি মাছের খাবারে পরিণত হয়। তো কাঠবাদামের পাতা কিন্তু দেওয়া যেতে পারে। কাঠবাদামের পাতার বিশেষ ব্যবহার নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে নিয়েছি, সেটা যদি এখনো না দেখে থাকেন, সেটা কাইন্ডলি একটু দেখে নেবেন সবাই।
নাম্বার 6 হচ্ছে ড্রিপ টুট। ড্রিপ টুট কিন্তু চিংড়ি মাছের ট্যাঙ্কে ব্যবহার করা খুবই দরকার। কারণ হচ্ছে চিংড়ি মাছের ট্যাঙ্কের মধ্যে যে ড্রিপ টুট গুলো আপনি ব্যবহার করছেন সেই ড্রিপ টুটের মধ্যে অ্যালগি জন্মাবে। ড্রিপ টুটের মধ্যে খুব তাড়াতাড়ি অ্যালগি জন্মায় যেহেতু, সেই জন্য চিংড়ি মাছের ট্যাঙ্কের মধ্যে যদি আপনি ড্রিপ টুট দেন সেক্ষেত্রে প্রচুর পরিমাণে অ্যালগি জন্মাবে। এই অ্যালগি গুলো অ্যাকচুয়ালি চিংড়ি মাছের যে বাচ্চা বা অ্যাডাল্ট এদের খাবারে পরিণত হয়। এই খাবারগুলো খেলে কিন্তু তাদের গ্রোথ, তাদের কালার অসাধারণ আসে। সেক্ষেত্রে আপনি একটা ড্রিপ টুট ব্যবহার করতে পারেন। 7 নম্বরে বলবো এদের কিছু ট্যাঙ্কের মধ্যে স্যান্ড অর্থাৎ ব্ল্যাক স্যান্ড এখানে অ্যাড করতে হবে। ব্ল্যাক স্যান্ড বা সাদা স্যান্ড এরকম কোনো ব্যাপার না, সাদা বালি বা কালো বালি কোনো ব্যাপার না। এক্ষেত্রে আমি ব্ল্যাক স্যান্ড ইউজ কেন করতে বলছি, কারণ অনেকে নতুন নতুন মাছ পুষেছে, চিংড়ি মাছের বাচ্চা হয়েছে। চিংড়ি মাছের বাচ্চা কিন্তু আপনি নরমালি দেখতে পাবেন না যদি আপনি সাদা স্যান্ড ইউজ করেন। তার কারণ হচ্ছে চিংড়ি মাছের বাচ্চার কালারও সাদা হয়, সেক্ষেত্রে আপনি সাদায় সাদায় মিশে যাবে, আপনি দেখতে পাবেন না। কালো স্যান্ড যদি আপনি বা কালো মাটি যদি আপনি ইউজ করেন, অ্যাকোরিয়ামে যে সয়েল, কালো ব্ল্যাক সয়েল বা ব্ল্যাক স্যান্ড যেগুলো পাওয়া যায় সেগুলো যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার চিংড়ি মাছের কালার সহজেই আইডেন্টিফাই করতে পারবেন, বাচ্চাগুলোকে সহজেই দেখতে পারবেন। নাম্বার 8 হচ্ছে মেল ফিমেল রেশিও। এক্ষেত্রে মেল এবং ফিমেল অর্থাৎ পুরুষ এবং স্ত্রী মাছ কটা আপনাকে ট্যাঙ্কে রাখতে হবে সেটা কিন্তু খুবই ভাইটাল। তার কারণ হচ্ছে অনেক প্রবলেম আছে এবং প্রবলেম গুলো কি সেগুলো বলা যাক। আপনার ট্যাঙ্কে আমি ধরে নিচ্ছি 20টা মাছ আছে, সেক্ষেত্রে আপনাকে 10টা মেল 10টা ফিমেল কিন্তু রাখতে হবে, অর্থাৎ প্রত্যেক মেলের জন্য একটা করে ফিমেল। তার কারণ হচ্ছে 50-50 সেক্স রেশিও যদি এক্ষেত্রে না মেনটেন করা হয় সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে প্রবলেম আসতে পারে। সেক্ষেত্রে আপনার ব্রিডিং এ প্রচুর পরিমাণে হ্যাম্পার হতে পারে, প্রচুর ক্ষতি হতে পারে যদি আপনি এদের যে সেক্স রেশিওটা প্রপার মেনটেন না করেন। মেল এবং ফিমেলের রেশিওটা যদি আপনি ঠিকঠাক রাখেন সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এক্ষেত্রে আপনাকে 10টা যদি আপনি মেল ব্যবহার করেন 10টা ফিমেল ব্যবহার করতে হবে। যদি মেলের পরিমাণ বেশি হয়ে যায়, ফিমেলের পরিমাণ কম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু একটা মেল মারামারি করতে শুরু করে, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম অ্যারাইজ করতে পারে। সেক্ষেত্রে আরো প্রবলেম হয়। এরকম যদি কন্ডিশন হয়, আমি নিজে দেখেছি, অনেক সময় দেখা যায় চিংড়ি মাছের বাচ্চাগুলো কিন্তু এর থেকে হ্যাম্পার হচ্ছে, এর থেকে মারা যাচ্ছে, বা অনেক সময় যে চিংড়ি মাছের ডিমগুলো পারে সেই ডিম পাড়ার পর বাচ্চাগুলোর পর সঙ্গে সঙ্গে সেই বাচ্চাগুলোর কিন্তু প্রবলেম এসে যায়। এই জিনিসগুলো আমি দেখেছি। তো সেক্ষেত্রে আপনাকে যে মেল ফিমেল যে সেক্স রেশিওটা আছে সেটা কিন্তু খুবই প্রপারলি আপনাকে মেনটেন করতে হবে। আর একটা জিনিস হচ্ছে মারামারি তো করে, আর একটা জিনিস সব থেকে ভাইটাল হচ্ছে অনেক সময় দেখা যায় মেরেও ফেলে। তো এটা কিন্তু খুব রেয়ার হয় মেল ফিমেলকে মেরে ফেলছে বা একটা মেলকে মেরে ফেলছে, এটা রেয়ার হয় কিন্তু অনেক সময় হয়। কারণ এরা মোল্টিং করে। মোল্টিং মানে হচ্ছে চিংড়ি মাছ তাদের শরীরের যে খোলস সেগুলোকে ছেড়ে দেয়। এরা যখনই বড় হয়ে গেলে এদের খোলস কিন্তু এদের সঙ্গে সঙ্গে বড় হয় না। সেক্ষেত্রে কি হয়, যখনই এরা বড় হয় এদের খোলসটা হয়ে যায় এদের শরীরের থেকে ছোট, সেক্ষেত্রে সেই খোলসটাকে ছেড়ে নতুন খোলস তাদেরকে নিতে হয়। সেই সময় কিন্তু অন্য মেল বা অন্য কিছু এসে এদেরকে অ্যাটাক করে খেয়ে ফেলে, বা খেয়ে ফেলে না, মোস্টলি মেরে ফেলে। তো এই জিনিসটার জন্য সেক্স রেশিও এবং 50-50 যে রেশিওটা সেটাকে আপনাকে মেনটেন করা খুবই জরুরি। এবার বলবো আপনি মেল এবং ফিমেল কি করে বুঝবেন। সবই তো বললাম কত কটা রাখতে হবে, কি রাখতে হবে। মেল ফিমেল কিভাবে বুঝবেন সেটা এবার বলা যাবে। মেল ফিমেল বোঝার জন্য সবথেকে ভালো হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে এদের যে পিঠের অবস্থা, পিঠের উপরের অংশটা দেখবেন, সেই অংশটার কালারটা দেখলে আপনি বুঝতে পারবেন এটা মেল না ফিমেল। ফিমেলদের ক্ষেত্রে কিন্তু পিঠের অংশটা কালো বা লালচে কালারের হয়ে থাকে। এগুলোই অ্যাকচুয়ালি ডিম বা আনফার্টিলাইজড ডিম, অনিষিক্ত ডিম। এগুলো পরে ডিমগুলো পরে নিষিক্ত হবে, অর্থাৎ এগুলো কি হয় অনেক সময় পিঠের মধ্যেই থাকছে এবং এগুলো পরে সেগুলো কি হচ্ছে পেটের তলায় চলে আসছে এবং কিছুদিন পর সেগুলো পেটের তলায় আসার পর এগুলোর থেকে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে। লাল কালারের হতে পারে, ব্রাউন কালারের হতে পারে, বা কালো কালারের হতে পারে, অনেক সময় সবুজ কালারের হতে পারে। তো এগুলো কিন্তু ডিম। তো এক্ষেত্রে আপনাকে এইভাবে বুঝতে হবে এটা অ্যাকচুয়ালি মেল এবং এটা আসলে ফিমেল। এবার বলবো আপনি একটা জিনিস তো বুঝলেন মেল ফিমেল কি করে হয়, কটা মেল ফিমেল রাখতে হয়, সবই বুঝে গেলেন। এখন বলবো আপনার যে ফিমেলটা আছে সেটা প্রেগনেন্ট কিনা সেটা কি করে বুঝবেন।
ফিমেলরা প্রেগনেন্ট হলেই কিন্তু এদের পেটের তলার মধ্যে ডিম চলে আসবে এবং ডিমগুলো এতটাই ট্রান্সপারেন্ট হয়ে যায়, ফিমেল যখন প্রেগনেন্ট ট্রান্সপারেন্ট হয়ে যায়, তখন আপনি ভালোভাবে যদি অবজার্ভ করেন আপনি দেখতে পাবেন সেখান থেকে চিংড়ি মাছের যে বাচ্চাগুলো তার চোখ দেখা যাচ্ছে। এক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে রাখি, সেটা হচ্ছে আপনার চিংড়ি মাছের যখনই পেটের মধ্যে ডিম চলে এসেছে, বাচ্চাগুলো একদম হওয়ার জন্য রেডি, সেক্ষেত্রে কিন্তু আপনার চিংড়ি মাছের বা পেটের যে বাচ্চাগুলো সেগুলো কিন্তু বাইরের এনভায়রনমেন্ট সব দেখতে পায়, তারা তাদের মা বাবা কি করছে কি খাচ্ছে সব দেখতে পায়। সেক্ষেত্রে এইভাবে তারা ইজিলি পেটের ভেতর থেকে ডিমের ভেতর থেকে থাকাকালীনই সবই শিখে যায়, কি খাবে কি খেতে হবে না সব কিন্তু তারা জন্মের আগে থেকে শিখে যায়। এবার এদের বাচ্চা দেবার পদ্ধতিটা বলা যায়। এদের বাচ্চা দেওয়ার পদ্ধতিটা বেশ নিরালা। কেন বলছি, 3 থেকে 4 দিন এরা প্রেগনেন্ট হয়ে গেল, তারপর যখন 3 থেকে 4 দিন পর এরা বাচ্চা দিতে শুরু করবে, ডিমগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে ডিমগুলো মাটিতে পড়ার আগেই কিন্তু সেগুলো থেকে চিংড়ি মাছের বাচ্চা ফুটে এদিক সেদিক ছুটে 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 যেখানে ইচ্ছা লুকোনোর জায়গা যেখানে পাবে সে সেখানে কিন্তু গিয়ে লুকিয়ে পড়বে। এইরকম ভাবে কন্টিনিউ এরা ডিম পাড়তে শুরু করে। এবার ডিম হ্যাচ হওয়ার পর মোটামুটি একদিন ধরুন হ্যাচ হলো, বাচ্চাগুলো বেরোলো, একদিন পর আর কিচ্ছু সেটা মোটামুটি খায় না। একদিনের পর থেকে এরা খাবার খেতে শুরু করে। সেক্ষেত্রে আপনি কি কি খাবার দিতে পারেন সেগুলো একটু বলা যাক। এক্ষেত্রে আপনি পালং শাক দিতে পারেন। 2 হচ্ছে শশাকে খুব পাতলা করে যদি কেটে ভিতরের যে সবুজ অংশটা থাকে বা শশার ভিতরের যে অংশটা থাকে ওটাকে যদি আপনি খাওয়াতে পারেন সেটা কিন্তু খুবই ভালো হয় এদের ক্ষেত্রে। এছাড়াও আপনি ডিমের যে কুসুম হয় সেই কুসুমটাকে আপনি জলের মধ্যে গুলে সেটাকে খাওয়াতে পারেন। কিছু ইম্পর্টেন্ট টিপস যেগুলো আপনাকে মেনটেন করতেই হবে চিংড়ি মাছের ব্রিডিং এর ক্ষেত্রে। এক হচ্ছে চিংড়ি মাছের ট্যাঙ্কের মধ্যে কোনো রকম সে ছোট হোক বড় হোক কোন রকম মাছ কিন্তু রাখা যাবে না। আর 2 হচ্ছে চিংড়ি মাছের ট্যাঙ্কের মধ্যে আপনার যে স্পিসিস গুলো আছে সেই স্পিসিস গুলোর কম্প্যাটিবিলিটিটা আপনাকে একবার গুগল থেকে জেনে নিতে হবে। কোন মাছগুলো রাখছেন, চিংড়ি মাছগুলো রাখছেন, সেই চিংড়ি মাছগুলো কি একে অপরের বাচ্চাকে খেয়ে ফেলে সেটা কি কিন্তু আপনাকে গুগল থেকে জেনে নিতে হবে। 2 এর বেশি স্পিসিস কিন্তু রাখবেন না। আর একটা জিনিস মাথায় রাখবেন, কোন রকম ভাবে যদি আপনি এরকম মেনটেন না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম হয়, আপনার যে অন্য মাছগুলো থাকবে চিংড়ি মাছগুলো থাকবে সেগুলো কিন্তু আপনার যে চিংড়ি মাছটার ব্রিডিং হয়েছে বাচ্চা হয়েছে সেগুলো কিন্তু খেয়ে ফেলবে। এই জিনিসটা আপনাকে মেনটেন করতে হবে। আর সর্বশেষে যেটা বলবো সেটা হচ্ছে কি খাওয়ালে এদের গ্রোথটা খুবই তাড়াতাড়ি হবে। আমি এখানে অলরেডি 2টো খাবার বলেছি, এক হচ্ছে ডিমের কুসুম আর 2 হচ্ছে পালং শাক। সেক্ষেত্রে পালং শাক খুবই ভালো খাবার। পালং শাক ছাড়াও আপনি খাওয়াতে পারেন বাঁধাকপি খাওয়াতে পারেন। পালং শাক এবং বাঁধাকপিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, এগুলো কিন্তু মাছের গ্রোথে খুবই হেল্প করে। সেক্ষেত্রে কিভাবে আপনি পালং শাক খাওয়াতে পারেন সেটা বলা যাক। ফুটন্ত জল নিলেন, ফুটন্ত জলের মধ্যে পালং শাককে ফেলে দেবেন। পালং শাক ফুটছে এবং সেই সময় সেই ফুটন্ত জল থেকে পালং শাকগুলোকে ছেঁকে নিয়ে এসে তাই সেগুলোকে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবেন। ঠান্ডা জল বলতে এখানে বেশ ঠান্ডা, বা যদি ডাইরেক্ট আপনি বরফ ঠান্ডা জল ব্যবহার করতে পারেন আরো ভালো হবে। সেক্ষেত্রে কি হবে, ঠান্ডা ডাইরেক্ট গরম থেকে ঠান্ডা স্টেজে আসার সময় পালং শাকগুলো কুচকে যাবে। এই কুঞ্চিত কুচকানো অবস্থায় এই শাকগুলোকে আপনি ডাইরেক্ট মাছের ট্যাঙ্কের মধ্যে ফেলে দিন, ব্যাস আর কিছু করতে হবে না, এটা খেয়ে নেবে। আদারওয়াইজ আপনি আরেকটা জিনিস করতে পারেন, শশাকে খুব পাতলা করে স্লাইস করে কেটে সেই স্লাইস গুলোকে গোল গোল যে স্লাইস হয় সেগুলোকে ট্যাঙ্কে ফেলে রাখুন, খেয়ে নেবে। খুব তাড়াতাড়ি এদের গ্রোথ হবে। ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর এখনো যদি আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন এখনই যান, নিচে থাকবে লাল বাটন, সাবস্ক্রাইব করুন। আজ আসি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।